আচ্ছা দেখেন, আমরা আমাদের কোর্সের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। ক্লাস শুরু করার আগে আমরা একটু সামারাইজ করি যে আমরা আমাদের এই পুরো কোর্সটাতে মূলত অ্যাকচুয়ালি কী কী শিখলাম এখন পর্যন্ত। আমরা ওস্তাদ তো আপনাদের ওয়েব ডিজাইনের ক্লাস করাচ্ছে, ফেসবুক মার্কেটিংও করাচ্ছে, সেটা ওয়েব ডিজাইনের পার্টটা ওনার হাতে, উনি যা দেখাইছে। ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা শিখছি, আমরা প্রথমে সবার আগে শিখছি যে ফেসবুকে অ্যাড দিতে আমাদের কি কি লাগে, যেমন বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও লাগে, অ্যাড অ্যাকাউন্ট লাগে, পেজ লাগে, পিক্সেল লাগে, ইত্যাদি বিভিন্ন বিষয়। এবং পরবর্তীতে এই টুলসগুলো কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখেছি। সেটা দেখার পরে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কিভাবে ফেসবুক পেজ থেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাতে হয় সেটা দেখলাম। এঙ্গেজমেন্ট, এরপরে সেলস ক্যাম্পেইন দেখলাম, এবং গত ক্লাসে আমরা লিড ক্যাম্পেইন দেখলাম। তার পাশাপাশি আমরা থিওরিটিক্যালি অনেক কিছু জানার চেষ্টা করেছি যে বর্তমান সময় ব্যবসা করতে গেলে আপনার আসলে কী করতে হবে, যে এই কম্পিটিশনাল মার্কেটে জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে একটা বিজ্ঞাপন বানিয়ে নেমে গেলেই আসলে বিজনেস অ্যাকচুয়ালি হবে না, ঠিক আছে? তো এরপরে আজকের ক্লাসে আমরা দেখব যে ফেসবুকের ডাইনামিক অ্যাড বা ক্যাটালগ অ্যাড কীভাবে অ্যাকচুয়ালি দিতে হয়। ক্যাটালগ অ্যাড কী জিনিস গত ক্লাসে আমরা আইডিয়া দেওয়ার ট্রাই করেছিলাম। ক্যাটালগ অ্যাড হচ্ছে যে ধরেন আপনার ওয়েবসাইটে, আমরা একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন দারাজ। আমরা যখন দারাজে গিয়ে কোনো একটা প্রোডাক্ট দেখি, পরবর্তীতে ফেসবুক ভিজিট করতে গেলে অনেক সময় সেই প্রোডাক্টটার বিজ্ঞাপনই আমাদের সামনে আসতে থাকে। এটা হচ্ছে ক্যাটালগ অ্যাড। দারাজ.com যেটা করছে, ওর ওয়েবসাইটে যদি 1 লক্ষ প্রোডাক্ট থাকে, ওই 1 লক্ষ প্রোডাক্টের ডাটা সে ফেসবুককে পাঠিয়ে দিছে। মানে এটা কন্টিনিউয়াসলি পাঠাচ্ছে, প্রতি ঘন্টা পর পর আপডেট করতেছে। এবং যখন কোনো ব্যক্তি দারাজের কোনো পেজ ভিজিট করে, কোনো প্রোডাক্ট ভিজিট করে, দারাজ ফেসবুকে একটা ক্যাটালগ অ্যাড সারা বছর দিয়ে রাখছে। এর ফলে যেটা হয়, যখন কোনো ব্যক্তি দারাজে কোনো একটা প্রোডাক্ট দেখে, সেই সেম প্রোডাক্টের ডাটা তো ফেসবুকের কাছে অলরেডি আছে, তাই না? এবং সে যখন ফেসবুকে ঢোকে, তখন ফেসবুক ওই ডাটাটা তার সামনে প্রদর্শন করে, কারণ ফেসবুক জানে যে এই ব্যক্তি দারাজে কিছুক্ষণ আগে বা গতকালকে এই সেম প্রোডাক্টটা দেখে আসছে। আপনার কি থিওরি কি বুঝতে পারছেন? আমরা প্রায়ই দেখি যে আমরা দারাজে একটা ছাতা দেখছি, দারাজে একটা কিছু একটা দেখছি, আসার পর দেখি যে ফেসবুকের ভিতরে সেই প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাচ্ছে বা সেই ক্যাটাগরির অন্যান্য প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাচ্ছে। এইটা হচ্ছে ক্যাটালগ অ্যাড। আচ্ছা, ক্যাটালগ অ্যাড করতে গেলে তাহলে আমাদের প্রথমে কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে ফেসবুকে আমাদের একটা ক্যাটালগ বানাইতে হবে, কারণ আমার ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্টের ডাটা, প্রোডাক্টের ছবি, এটা হুবহু কপি করে ফেসবুকের কাছে দেয়া লাগবে না? যদি আমার প্রোডাক্টের ছবি আমি ফেসবুকের কাছে না দেই, তাহলে ফেসবুক ওই ছবিটা ব্যবহার করে কিভাবে একটা অ্যাড বানিয়ে কাস্টমারকে দেখাবে, তাই না? তার মানে আমাদের ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, বিস্তারিত তথ্য ফেসবুককে দিতে হবে। এখন কথা হচ্ছে, ওয়েবসাইট অনেক সময় আপডেট হয়, প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়, ছবি চেঞ্জ হয়। এখন আমার ওয়েবসাইটে যদি 5000 প্রোডাক্ট থাকে, প্রতিদিন যদি 100 বা 200 প্রোডাক্ট গড়ে আপডেট হয়, এই 100 বা 200টা আপডেট ফেসবুকের কাছে প্রতিদিন ম্যানুয়ালি পাঠানো কঠিন নাকি সহজ? বেশ কঠিন। দারাজের কথা চিন্তা করেন তো, লক্ষ লক্ষ প্রোডাক্ট, প্রতিদিন হাজার হাজার প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হচ্ছে, ছবি চেঞ্জ হচ্ছে, নতুন প্রোডাক্ট আসতেছে, এগুলো একটা একটা করে ম্যানুয়ালি ফেসবুকের কাছে পাঠানো সহজ? কঠিন। এর জন্য অটোমেটিক বিভিন্ন টুলস পাওয়া যায়। আমি শিওর দারাজও এরকম কোনো টুলস বানিয়ে নিছে তাদের জন্য, আর যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাদের জন্য এরকম অটোমেটিক টুলস আছে, যেই টুলসের কাজ হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর আপনার ওয়েবসাইটের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টের দাম, ছবি, ডাটা, এগুলো ফেসবুকের কাছে সেন্ড করবে। এবং ফেসবুকে যেগুলো অলরেডি সেন্ড করা আছে সেগুলো ম্যাচ করে দেখবে নতুনটা, মানে রিসেন্ট লেটেস্ট প্রাইসের সাথে সেইটার প্রাইস, সেইটার টাইটেল ম্যাচ করতেছে কিনা। বুঝতে পারছেন? তো আমরা প্রথমে ফেসবুকে একটা ক্যাটালগ বানাবো। আচ্ছা, ক্যাটালগ পরেই বানাই, আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে আমরা সেই টুলসটা দেই, টুলসটা দেওয়ার পর আমরা ফেসবুকে একটা ক্যাটালগ বানাবো, দেন ফেসবুকের সাথে আমাদের ওয়েবসাইটটাকে আমরা কানেক্ট করব। ক্লিয়ার? আচ্ছা, এবং এরপরে আমরা সেই ক্যাটালগ ব্যবহার করে একটা অ্যাড ফেসবুকে দিব।
তো আপনারা সবাই ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত আছেন। আমি ওয়ার্ডপ্রেসের একটা ডেমো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছি। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে skill.itbari.com/student। এতটুকু হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন লিঙ্ক। আপনাদের সবার এরকম একটা ওয়েবসাইট আছে যার যার রোল নাম্বার দিয়ে, তাই না? আচ্ছা, তো আপনারা কি প্লাগইন অ্যাড করতে পারেন? আচ্ছা, আমরা এখান থেকে প্লাগইনে যাব। প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। আপনাদেরকে যে ই কমার্স থিমটা দেওয়া হয়েছে, এই ই কমার্স থিম দিয়ে কিন্তু আপনারা চাইলে এটার ডাটা যদি কপি করে রাখেন, আপনারা কিন্তু পাবলিককে ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিতে পারবেন। আপনাদের আগের ব্যাচগুলোতে এটা দেওয়া হয় নাই, তো এই ব্যাচে আপনাদেরকে আমরা যে থিম দিছি, এই সেম থিম দিয়ে মানে আমরা নিজেরাও বিভিন্ন মানুষকে ওয়েব ডিজাইনের সার্ভিস দিই। যেমন দেখেন, এই যে একদম যেই সেম থিমটা দেখতেছেন, আপনাদের এক বড় ভাই মানে আগের ব্যাচের স্টুডেন্ট, তার বসের জন্য রিসেন্টলি সর্বশেষ না মানে সর্বশেষের আগের প্রজেক্ট আর কি, এই যে দেখেন এই সেম থিম দিয়ে আমরা তাদের জন্য ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে এই যে কিস্ত বাজার বিডি, হ্যাঁ, ওই যে তাবলিগে জামাত আছে না, ওনার কোন এক আমিরের ছেলে সম্ভবত, মেবি, বা বড় পর্যায়ের কোন এক লিডারের ছেলে, ওনার কোম্পানি আর কি। ওনার নাম কি কিস্ত জানি, আমি এক্স্যাক্টলি মনে নাই সঠিক এই মুহূর্তে। তো ওনাদের ওয়েবসাইট দেখেন এই সেম থিম, হ্যাঁ, আমরা যে থিমটা আপনাদেরকে দিছি না, এই যে এখানে ছবির জায়গায় একটা স্লাইডার বসানো আছে, এখানে দেখেন উপরে একটা সার্চ বক্স, এই যে এখানে আইকনগুলা, এই যে ক্যাটাগরি, এই সেম জিনিসটাই আমরা এখানে করা হয়েছে। এই যে ক্যাটাগরি, এই যে লোগো, স্লাইডার দেখছেন সেম, শুধু এখানে ছবির জায়গায় একটা স্লাইডার, এখানে ক্যাটাগরিগুলো বসানো হয়েছে। নিচে দেখেন এই যে এখানে ক্যাটাগরিগুলো সেম ক্যাটাগরি, জাস্ট চেঞ্জ হয়েছে কালার, ডিজাইন চেঞ্জ হয়েছে, ডিজাইন বলতে প্রোডাক্টগুলো চেঞ্জ হয়েছে। এখানে যে দেখেন টপ প্রোডাক্ট, এখানে ট্রিমার হাবিজাবি আছে, এখানে এগুলো বাদ দিয়ে এখানে ওনার এই যে ছবি প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো অ্যাড করা হয়েছে। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে 18,000 টাকা প্রাইস নেওয়া হচ্ছে, যদি উনি সব কিছু অরিজিনাল ব্যবহার করতেছে, দ্যাটস ওয়াই। বাট যদি ক্র্যাক করা হইতো তাহলে মোটামুটি 4-5 হাজার টাকা এই ওয়েবসাইট তৈরি করে বিক্রি করা যেত। সো আপনারাও চাইলে করতে পারেন। মানে বলতে গেলে যে আপনারা সবাই 4-5 হাজার টাকার ভ্যালুর ওয়েবসাইটের কন্টেন্ট আপনার হাতে আছে, এটা যদি আপনারা কপি করে রাখা দিতে পারেন, ভবিষ্যতে সার্ভিস দিতে পারবেন যদি দেন আর কি। তো সবাইকে বলে দিলাম সিক্রেট। তো যাই হোক, প্লাগইন আছে, এটা তো আপনাদের দায়িত্ব। এটা তো আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস ক্লোন করতে হয়। হ্যাঁ, এটার থিম উডমার্ট থিম। আপনাদেরকে যে থিমটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্র্যাক করা থিম, কারণ জেনুইন থিমের দাম প্রায় 9-10 হাজার টাকা। আর এইটা একটু আগে যে ওয়েবসাইটটা দেখাইলাম, ওনাকে অরিজিনাল থিম দিয়ে করা হয়েছে, মানে এই থিমটাই অরিজিনাল ভার্সন দিয়ে ওনারটা করে দেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই ওনার কস্টিং বেশি। আর ওইটাই যদি ক্র্যাক থিম দিয়ে হইতো তাহলে 4-5 হাজার টাকা এরকম একটা ওয়েবসাইট তৈরি করে সার্ভিস দেওয়া যেত। ঠিক আছে, লাইফ টাইম, মানে ওয়েব ডিজাইনের চার্জ তো লাইফ টাইম। আর হোস্টিং এর চার্জ হচ্ছে হয় ইয়ারলি নয় মান্থলি, ডোমেন হোস্টিং এর চার্জ। আর ওয়েব ডিজাইনার তো একবার করে নিলে আর লাগে না, এরপরে টুকিটাকি চেঞ্জের জন্য মাঝে মাঝে অল্প অল্প চার্জ দিয়ে চেঞ্জ করানো লাগতে পারে, এছাড়া আর কোনো কাজ নেই। ওকে, বলেন। হ্যাঁ, ডোমেন হোস্টিং সবার লাগে। আচ্ছা, আপনাদেরকে এই বেসিক টেকনোলজিক্যাল নলেজগুলো আমি একটু প্রথমে শেয়ার করি যে ডোমেন হোস্টিং অ্যাকচুয়ালি কী জিনিস। আমরা এই যে আপনারা যে ওয়েবসাইটগুলো ইউজ করতেছেন, skill.itbari.com/2525, কথা এটা একটা অ্যাড্রেস এবং এটা একটা ওয়েবসাইট, তাই না? এই যে itbari.com যে নামটা, এই নামের আন্ডারই তো এগুলো সব আছে, তাই না? এই নামটা আমাকে কিনতে হয়েছে কোনো একটা কোম্পানি থেকে। যেমন অনেকে কি করে, এই নামটা সস্তায় কেনার জন্য লোকাল বিভিন্ন কোম্পানির কাছ থেকে কেনে, লোকাল বাংলাদেশি। এটার একটা প্রবলেম হচ্ছে, দেখেন itbari হচ্ছে আমার প্রতিষ্ঠানের ব্র্যান্ড নেম। আচ্ছা, যদি আমি এই নামটা লোকাল কোনো কোম্পানির কাছ থেকে কিনতাম, সেই লোকাল কোম্পানি যে আগামী 20 বছর ব্যবসায় টিকে থাকবে তার কোনো গ্যারান্টি আছে? কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম লোকাল কোম্পানির মালিক একজন, আল্লাহ না করে মালিক যদি কোনো কারণে মারা যায় তাহলে তার কোম্পানি বন্ধ। কিন্তু এই যে itbari আমি প্রায় 10-12 বছর ধরে ব্যবসা করতেছে, এটা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে। এখন যদি এটা লোকাল কোম্পানিতে থাকতো, ওই কোম্পানি যদি বন্ধ হয়ে যেত, আমি এই itbari নামটা কার কাছ থেকে রিনিউ করাতাম? কারণ এই নামটা তো প্রতি বছর রিনিউ করতে হয়। কথা কি বুঝতে পারতেছেন? তখন আমার এই পুরো ব্র্যান্ডটা নষ্ট হয়ে যেত না? এবং প্রবলেম হচ্ছে, আমি এই সেম নাম কিন্তু আরেক জায়গা থেকে কিনতে পারবো না। যেমন astanafoundation.org, এইটা আস্তানা ফাউন্ডেশনের ডোমেইন নেম। এটা যদি কোনো কারণে হারায়, এই সেম নাম কিন্তু আরেক জায়গা থেকে কেনা সম্ভব না। বুঝতে পারতেছেন?
যেমন google.com, ঘরেরবাজার.com, আপনি কি চাইলেই আর একটা ঘরেরবাজার.com কিনতে পারবেন? একই নাম, ইউনিক। তার মানে এই নামগুলা, এটাকে বলে ডোমেইনের নাম। কোনো অবস্থাতে আপনারা আপনাদের নিজেদের জন্য বা আপনাদের বসদের জন্য 300-400 টাকা সেভ করতে গিয়ে লোকাল কোম্পানির অফার দেখে জিন্দিগিতেও কিনবেন না। এই নাম অবশ্যই ইন্টারন্যাশনালি ওয়েল এস্টাবলিশড কোনো কোম্পানির কাছ থেকে কিনবেন। যেমন সেটা হতে পারে namecheap.com, godaddy.com বা এই টাইপের বড় সাইট। বুঝতে পারছেন? এই জায়গায় অনেক উদ্যোক্তা ধরা খায় এবং আমার কাছে প্রায়ই এমন মাঝে মাঝে লোকজন আসে যে ভাই আমি তো ডোমেইন নেম কিনছি লোকাল কোম্পানি থেকে, এখন তো আমি ডোমেইন রিনিউ করার সময় দাম চাই 2 গুণ, কিংবা আমি ডোমেইনটা ট্রান্সফার করে একটা ভালো কোম্পানিতে নিতে চাই, ইন্টারন্যাশনাল কোম্পানিতে নিতে চাই, ডোমেইন কোম্পানির মালিক এখন ডোমেইন দেয় না, এরকম পরিস্থিতি। বুঝতে পারতেছেন? তো শুরুতে আপনার ব্যবসা ছোট, আপনার নাম তেমন কিছু আসা যায় না, কিন্তু এই ব্যবসা তো 5 বছর পর একটা ভ্যালুয়েবল বিজনেস হবে যদি টিকে থাকে, তখন আপনার ডোমেইনের নামটা অনেক ভ্যালু বহন করবে। যেমন ঘরের বাজার নামটা অনেক ভ্যালু বহন করে। যদি এই নামটা আল্লাহ না করে কোনো কারণে হারায়, তাহলে জামশেদ মজুমদার ভাইয়ের পুরো নতুন একটা নাম দিয়ে নতুন একটা বিজনেস তৈরি করতে হবে। এটা অনেক কঠিন, অনেক বড় ধাক্কা। দ্যাটস ওয়াই এই ডোমেইনের নামটা অবশ্যই ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির কাছ থেকে কিনবেন। আর আমরা যে ডোমেইন হোস্টিং প্রোভাইড করি, আমরা এই জিনিসটার জন্য আমরা ডোমেইনের এই নামটা নিজেরা বেচিই না। আমরা ডিরেক্টলি namecheap.com থেকে কিনে ক্লায়েন্টের ইমেল দিয়েই কিনি, ক্লায়েন্টের মোবাইল নাম্বার দিয়ে কিনি, কিনে তাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিই। এরপর বলে দে ভাই তোমার জিনিস, তোমার সম্পত্তি তোমার কাছে রাখো, যদি মনে করো যে এর পরের বছর আমার আর দিয়ে রিনিউ করাবা, আমি কিছু প্রফিট নেই অবশ্যই, তাহলে আমার আইডি পাসওয়ার্ড দেবো, আমি লগ ইন করে তোমারটা রিনিউ করে দেবো। বুঝতে পারছেন? এতে করে ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকে, ক্লায়েন্ট হ্যাপি যে আমার জিনিস আমার কাছে আছে। বাংলাদেশের 99% উদ্যোক্তা যারা সস্তা খুঁজছে শুরুর দিকে, তাদের ডোমেইন নাম একটাও তাদের নিজের কাছে নেই। একটা আইডি পাসওয়ার্ড তার কাছে আছে, সে ঢুকে দেখতে পারে তার ডোমেইন, কিন্তু এটা লোকাল কোনো কোম্পানির আন্ডারে। লোকাল কোম্পানি যদি কোনো কারণে বন্ধ হয়, তাহলে তার কোম্পানিও গেছে, তাহলে তার ব্র্যান্ড নেমও গেছে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিং কি জিনিস? আপনারা আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন ছবি আপলোড করছেন না প্রোডাক্টের, এই ছবিটা কোথায় গেল? আপনাদের কম্পিউটার থেকে তো কোথাও না কোথাও একটা গেছে আপলোড হয়, তাই না? এবং আপনার কম্পিউটারে একটা ছবি আপনি আপলোড করছেন, এই ওয়েবসাইটটা আমি যদি আমার কম্পিউটারে ওপেন করি, তাহলে কি আমার কম্পিউটারের ছবিটা দেখাবে? দেখাবে, দেখাবে না? যেমন এই যে skill.itbari.com/student, এই যে জুতার ছবি, আপনি কি মনে করেন আমার এই কম্পিউটারে জুতার ছবিটা আছে? তাহলে এই ছবিটা আমার এখানে আসলো কিভাবে? এই ছবিটা পৃথিবীর কোনো না কোনো এক কম্পিউটারে, কোনো না কোনো এক সার্ভারে রাখা আছে। যখন আমি skill.itbari.com/student-এ গেলাম, তখন সেই সার্ভার থেকে এই ছবিটাকে কল করে এখানে নিয়ে আসা হয়েছে। বুঝতে পারতেছেন? আপনি যখন ফেসবুকে একটা ছবি আপলোড করেন, সেই ছবিটা আপনার বন্ধুদের মোবাইলে দেখায় না? কিভাবে দেখায়? আপনি তো আপনার ফ্রেন্ডের মোবাইলে ডিরেক্ট সেন্ড করেন নাই, কিছু দিয়ে সেন্ড করছেন, তাহলে কিভাবে গেল? যখন আপনি ফেসবুকে একটা ছবি আপলোড করেন, সেই ছবিটা ফেসবুকের একটা সার্ভারে, কোনো এক কম্পিউটারে, কোনো একটা হার্ড ডিস্কে, কোনো একটা NVMe SSD-র ভিতরে গিয়ে জমা হয়েছে। পরবর্তীতে আপনার ফ্রেন্ড যখন ফেসবুকে ঢুকছে, ফেসবুক সেই ছবিটাকে কপি করে নিয়ে তার মোবাইলে শো করছে। এই যেই জায়গাটায় ওয়েবসাইটের ডেটাগুলো জমা থাকে, এটাকে বলা হয় হোস্টিং সার্ভার। এখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য, আপনি যখন একটা ই-কমার্স সাইট করবেন, ধরেন আপনার 20টা প্রোডাক্ট আছে, এখন 20টা প্রোডাক্টের জন্য আপনার হয়তো 50-60টা ছবি থাকবে, তাই না? আবার ওয়ার্ডপ্রেসের ব্যাপার হচ্ছে, একটা ছবি আপলোড করলে একটা ডুপ্লিকেট হয়ে 4-5টা সাইজ হয়, ধরেন আপনার 100 ছবি থাকবে। এখন এটার জন্য আপনার কিন্তু 2 GB বা 5 GB স্টোরেজের একটা হোস্টিং কিনলেই যথেষ্ট। বুঝতে পারতেছেন? কিন্তু ধরেন দারাজের প্রোডাক্ট আছে, ধরেন 2 লাখ, দারাজের কি 5 GB দিয়ে হবে? দারাজের মিনিমাম 5 টেরাবাইট লাগবে বা 20 টেরাবাইট লাগবে বা আরো বেশি লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? যার যার ডিমান্ড অনুযায়ী হোস্টিংয়ের স্পেস অনুযায়ী হোস্টিং প্ল্যান কিনতে হয়। যেমন আমি যদি দেখি যে আমাদের আইটি হোস্ট বিডিতে আমরা ডোমেইন হোস্টিংয়ের ব্যাপার, আপনি যখন কোনো কোম্পানিতে ঢুকবেন, যদি কোম্পানির ওয়েবসাইট না থাকে, ম্যাক্সিমাম টাইম আপনারা দায়িত্ব দেবে আমার ওয়েবসাইটটা করে দাও, তখন আপনাকে এগুলো বুঝতে হবে। এবং আপনাদের অনেক বড় ভাই যারা এখান থেকে পাশ করে বেরোয়েছে, বহু মানুষ আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং এবং ওয়েবসাইট কিনে। এর কারণ হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে মালিক এগুলার প্যারা নিতে চায় না। মালিক যাকে নিয়োগ দিছে, অর্থাৎ বস, সে বলে দেয় তুমি এগুলো সব হ্যান্ডেল করো, আমার দেখার টাইম নেই। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে এগুলো বলা। এবং তার পাশাপাশি আরও কিছু কারণ আছে, আমাদের মার্কেটিংও হচ্ছে, পাশাপাশি আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে
আমরা যে ওয়েব ডিজাইন আপনাদেরকে শেখাচ্ছি এটা কিন্তু এই কোর্সের পার্ট না, মানে ওয়েবসাইট মেনটেন করা, কারণ আপনাদেরকে এই কাজ দেয় বসেরা, দ্যাটস ওয়াই আপনাদেরকে এগুলো দেখানো, নয়তো এগুলো এই কোর্সের সাথে এগুলোর কোনো সম্পৃক্ততা অ্যাকচুয়ালি নাই। আচ্ছা দেখেন এখানে বিভিন্ন প্ল্যান আছে, দেখেন 2 জিবি স্টোরেজ রেগুলার ওয়ান 1450 টাকা, 5 জিবি স্টোরেজ 10 জিবি 20 জিবি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন আমাদের হোস্টিং মানে আমাদের লোকাল ব্যবসায়ীরা সস্তায় বিক্রি করার চক্করে আমাদের একটা বড় ধরনের ক্ষতি করে, সেটা হচ্ছে জিবি মানে স্টোরেজ, এইটা কি খুব বেশি খরচের? আপনারা যে কম্পিউটার চালান, যাদের কম্পিউটার পাস সম্পর্কে আইডিয়া আছে, আপনাদের সবার কম্পিউটার মোটামুটি মনে হয় 1 টেরাবাইট বা 2 টেরাবাইট এরকম হার্ড ডিস্ক লাগানো আছে না? আচ্ছা আমি যদি 2 টেরাবাইট হার্ড ডিস্কের জায়গায় আরেকটা 2 টেরাবাইট হার্ড ডিস্ক লাগাই, আমার সর্বোচ্চ 7-8 হাজার টাকা খরচ হবে, খুব বেশি এক্সপেন্সিভ। কিন্তু আপনাদের কম্পিউটারের র্যাম আছে কতটুকু? মেবি 8 জিবি বা 16 জিবি। আমি যদি এখানে আরেকটা 16 জিবি লাগে, অনেক এক্সপেন্সিভ না? হার্ড ডিস্কের থেকে র্যাম অনেক এক্সপেন্সিভ না? আপনার কম্পিউটারের মূল পারফরমেন্স কিসের ডিপেন্ড করে, হার্ড ডিস্কে না র্যামে? র্যামে। তার মানে দেখেন আমি আপনাকে 2 জিবির জায়গায় 20 জিবি দিতে পারি, কিন্তু র্যাম দেখেন এখানে কতটুকু দেওয়া আছে, 1.5 জিবি। যদি আমি র্যাম দিই 512 মেগাবাইট, তাহলে কি হবে? ওয়েবসাইট স্লো হবে না? কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এটা বোঝে না, তারা শুধু জিবি দেখে। তারা মনে করে আমি 10 জিবি হোস্টিং কিনছি তাইলে আমার ওয়েবসাইট ভালো চলবে, না, জিবির সাথে আপনার ওয়েবসাইট ভালো চলার কোনো সম্পর্ক নেই। মূল বিষয়টা হচ্ছে আপনাকে যে হোস্টিং প্ল্যানটা আপনি কিনতেছেন এটার ভিতরে র্যাম কতটুকু দেয়া হয়েছে, এটার ভিতরে আপনার সিপিইউ কতটুকু দেয়া হচ্ছে, কত কোরের সিপিইউ দেয়া হচ্ছে। যেমন আপনারা মেবি এখানে কোর i5 বা কোর i7 চালাচ্ছেন, আপনাদের কম্পিউটারে সম্ভবত 3টা বা 5টার মতো কোর আছে প্রত্যেকটা কম্পিউটারে। তো দেখেন আমাদের এই যে 10 জিবি প্ল্যানে 3টা কোরের সিপিইউ দেওয়া হচ্ছে এবং 4 জিবি র্যাম দেওয়া হচ্ছে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যেখান থেকে হোস্টিং পারচেস করেন এই র্যাম এবং সিপিইউ কোর এইটা দেখে হোস্টিং পারচেস করবেন। তার পাশাপাশি জিবি তো আছেই, জিবি তো লাগবেই, কারণ আপনি স্টোরেজ যদি কম থাকে তাহলে তো হবে না। বর্তমানে পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য যে সিস্টেম চালু করছে, তারা স্টোরেজ দিছে ইচ্ছা মতো কিন্তু র্যাম ট্যাম দিছে কমায়া, বুঝতে পারছেন? এখানে গিয়ে মূলত এই ঝামেলাটা তৈরি হয়েছে। আপনাদেরকে বেসিক ধারণা দিলাম, যখন আপনারা কাজ করবেন আরো বেশি জানতে পারবেন। হ্যাঁ, যখন বিল করে যে কোম্পানির কাছ থেকে নেয়, নিয়ে যারা কিনে তাদের সাথে আলোচনা করে নেয়, তাদের যেরকম ডিমান্ড করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ডাটা সেন্টার স্যার এটা হবে না, কারণ 24 ঘন্টা ইন্টারনেট লাগবে। আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি ওখানে ইন্টারনেটের স্পিড কত হইতে পারে গেস করেন তো? ডাটা সেন্টারে কত এমবিপিএস বা কত হইতে পারে? যে ধরেন আমাদের যে সার্ভার, আপনাদের ওয়েবসাইটগুলো যেই সার্ভারে হোস্ট করা, ওইটার ইন্টারনেটের স্পিড কত? কেউ গেস করে বলেন তো? হ্যাঁ, 200 এমবিপিএস, 600 এমবিপিএস। আচ্ছা, এরপর 1 জিবিপিএস নেটওয়ার্ক ইউজ করা হয়, প্রতি সেকেন্ডে 1 গিগাবাইট ডাটা ট্রান্সফার হয়। বুঝতে পারছেন? এটা খুবই কমন ডাটা সেন্টারের ক্ষেত্রে। আর আমাদের জার্মানির কিছু সার্ভার আছে, জার্মানির কিছু সার্ভার এমন আছে যেখানে 10 জিবিপিএস নেটওয়ার্ক ইউজ করা হয়, প্রতি সেকেন্ডে 10 গিগাবাইট পার সেকেন্ড। তো এইটা আপনি বাসায় বা সার্ভার বানায় এটা করতে পারবেন? ইম্পসিবল। আপনার 1 জিবিপিএস ইন্টারনেট বিল দেওয়া লাগবে প্রতি মাসে 2.5 লাখ টাকা, এই যে সব ইন্টারনেট প্রোভাইডার থেকে যদি নেন। যেন আপনাদের মনে হয় 200 এমবিপিএস লাইন, এখানে কত এমবিপিএস আমি জানি না, 100 বা 200 এরকম হয়, 300 এমবিপিএস। তো এটার জন্য কিন্তু না, 1000 এমবিপিএস না, 1000 এমবিপিএস দেওয়া এই আইএসপির পক্ষে সম্ভব না। তাহলে মাসে বিল নেবে 2.5 লাখ টাকা, মানে 1000 এমবিপিএস তো 1 জিবিপিএস হয়। এটার জন্য কিন্তু বেশ বড় লেভেলের চার্জ এখান থেকে পে করা লাগে এই স্পিডের জন্য। তো বাসায় সার্ভার বানায়, বাসায় হোস্টিং বানায় বাসার কম্পিউটারে সম্ভব না। আপনাদেরকে এই ডাটা সেন্টার থেকে এই যে হোস্টিংগুলো এগুলো কিনেই ব্যবহার করতে হবে, বাসায় বানায় পারবেন না। আচ্ছা, যাই হোক, আমরা এবার আবার এখানে ফেরত আসি। আমরা কোথায় ছিলাম বলেন তো? আমরা ছিলাম ক্যাটালগ অ্যাডে, তাই না? ডোমেন হোস্টিং এর কথা উঠলো, কথা ওইটা ভালো হয়েছে, এই বছর মার্কেটিং করা হয় নাই, ঠিক আছে? তো এই কারণে আপনাদের ব্যাচের সাথে মার্কেটিং হয়ে গেল, ওই ব্যাচে মার্কেটিংটা মিস হয়ে গেছে। বলেন, বিটিসিএল থেকে পারচেস করতে হয়, এটাও আমরা পারচেস করে দেই, এটাও ক্লায়েন্টের নামে, ক্লায়েন্টের ইমেইলে। তাহলে হবে না, ডকুমেন্টস লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে ব্যবসার জন্য। না, ব্যক্তিগত নামে হলে এনআইডি কার্ড হইলেই হয়, কিন্তু ব্যবসা হলে ট্রেড লাইসেন্স লাগে। আচ্ছা, আমরা
হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, বুঝি নাই, বলেন। ফালতু, খুবই ফালতু, এখন ওরকম ইস্টাবলিশ হয় নাই, খুবই ফালতু। আপনারা এই রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা তো মনে করেন মানুষ শো অফ করার জন্য স্টারলিংক কিনছি, লাগাইছি, কিন্তু লাগাইছে যারা তারা সবাই এখন কান্নাকাটি করতেছে, তেমন কোনো লাভ নেই এটা লাগায়। এর থেকে এখনো ব্রডব্যান্ড ভালো, তবে হ্যাঁ এখন ফালতু আছে তার মানে এই না যে 2 বছর পরে ফালতু থাকবে। চান্স আছে স্টারলিংক যদি সার্ভিস কোয়ালিটি ভালো করতে পারে তাহলে স্টারলিংক এসব লোকাল ইন্টারনেট এগুলো সব উঠে যাবে, সবাই স্টারলিংক ব্যবহার করবে। যেমন ওই যে আকাশ আসার পরে ডিশ লাইনের ব্যবসায়ীদের অবস্থা 12টা বেজে গেছে, তো এরকম স্টারলিংক যদি প্রপারলি কাজ করে স্টারলিংকও এরকম হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত স্টারলিংক খুব ভালো সার্ভিস দেয় না, স্টেবল না। ওই আকাশে মেঘ চলে আসলে একটু প্রবলেম হলে ইন্টারনেট চলে যায়, ড্রপ করে, নানান ইস্যু আছে স্টারলিংকে। আর এক্সেসিভ প্রাইস তো আছেই। এগুলো সব ফালতু, এগুলো সুবিধা নেই। এই নর্মাল আপনি মোবাইলে যে নেট চালান ওই সেম নেটই, তেমন কোনো ডিফারেন্স নেই। এটা আপনি ইউটিউবে সার্চ দিন, ইউটিউবে ফুল রিভিউ পাবেন। আচ্ছা, আমরা এদিকে ফেরত আসি ভাই। আমাদের টার্গেট ছিল আমরা কি করব, আমরা ক্যাটালগ অ্যাড বানাবো, তাই না? ক্যাটালগ অ্যাড বানানোর জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমি ফেসবুকে আপলোড করব। এটা করার জন্য আমরা একটা টুল ব্যবহার করব, সেই টুলটা হচ্ছে সিটিএক্স ফিট। টুলসের নাম কি? সিটিএক্স ফিট। আচ্ছা, আমি এখন দেখি, এটা আমাদের ওয়েবসাইট, তাই না? এইটার নামের শেষে আমি যদি শপ লিখে এন্টার দেই তাহলে কিন্তু এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছে। এখানে মাত্র 5টা প্রোডাক্ট আছে। ওকে, এখন এই প্রোডাক্টগুলোর ডাটাই তো আমাকে ফেসবুকে পাঠাতে হবে। আচ্ছা, এটার জন্য আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অ্যাড প্লাগইনে চলে আসছি। এখান থেকে সার্চ প্লাগইনে আমরা সিটিএক্স ফিট, দেখেন এই যে চলে গেছে, এই যে সিটিএক্স ফিট, এটা লিখে সার্চ করব, চলে আসছে দেখেন সিটিএক্স ফিট ই-কমার্স প্রোডাক্ট ফিট ম্যানেজার, ইনস্টল নাও। ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা অ্যাক্টিভেটে ক্লিক করছি। অ্যাক্টিভেট হয়ে গেছে। নিচের দিকে যাই, দেখেন এইটা যখন অ্যাক্টিভেট হবে এখানে সিটিএক্স ফিড নামে নতুন একটা অপশন আসবে। এখানে দেখেন ম্যানেজ ফিড, মেক ফিড, অনেক কিছু আছে। তো আমি এখানে দেখি তো ম্যানেজ ফিডে গিয়ে, কারণ আমরা তো মাঝে মাঝে এই ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে দেখাই, আগে কোনো ফিড তৈরি করা থাকলে থাকতেও পারে, আমি জানি না। ও এখানে দেখাচ্ছে না, এরকম কোনো ইস্যু নেই। আমি এখান থেকে নতুন একটা ফিড বানাবো। হ্যাঁ, কোথাও না কোথাও একটা ক্রিয়েট ফিড অপশন থাকবে। আপনাদের ক্লাস করানোর আগে আমার এগুলো একবার দেখে আসা দরকার ছিল। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ওই যে ওইটা আমি ডিসমিস করছি তো, ওটা কেটে নেই। হ্যাঁ, এই যে দেখেন প্লাস নিউ ফিড, দেখছেন? এই যে প্লাস নিউ ফিডে ক্লিক করছি। ওকে, লোড হচ্ছে। ওকে, কান্ট্রি বাংলাদেশ, টেমপ্লেট। দেখেন গুগলের জন্য আপনি ফিড বানাতে পারবেন, গুগল অ্যাডসের জন্য, লোকাল প্রোডাক্টের জন্য। তবে আমরা কিসের জন্য ফিড বানাবো? ফেসবুকের জন্য। সো আমরা দেখি তো মেটা আছে নাকি। মেটা যদি না থাকে তাহলে এফ লিখি। এই যে দেখেন ফেসবুক ক্যাটালগ আর ইনস্টাগ্রাম, ঠিক আছে? ফেসবুক ক্যাটালগ দিলাম। ফাইলের একটা নাম দিতে পারি এবিসি ফিট, যে কোনো নাম, নো প্রবলেম। এবিসি ফিট বা প্রোডাক্ট ফিট। ফাইল ট্যাগ এক্সএমএল, ইনক্লুড ভেরিয়েশন, অল ভেরিয়েশন। ওকে ফাইন। এখানে দেখেন যেই ডাটাগুলো আছে আমরা এইভাবে রাখবো। এখানে শুধু একটা চেঞ্জ আমরা করতে পারি, এখানে যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে না, এখানে এটা না করলেও চলে, এটা নেসেসারি কোনো কিছু না। হ্যাঁ, এটা তো এটাই দেওয়া আছে, প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এখানে যেটা যেভাবে আছে সেভাবে রেখে আমি সিম্পলি নিচে আমি একটু জুম আউট করি, বেশি জুম ইন হয়ে গেছে। আচ্ছা দেখেন, যেটা যেভাবে আছে সেভাবে রেখে আমি সিম্পলি আপডেট অ্যান্ড জেনারেট ফিড।
এগুলো খুব সহজ কাজ। আপনারা যখন এগুলো টিউটোরিয়াল দেখবেন এগুলো 5 মিনিটের কাজ, কিন্তু আপনাদেরকে অনেক ডিটেলসে বলার কারণে অনেক সময় লাগে। এবার দেখেন ফিডের একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, দেখছেন? এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করেন, দেখেন বেশ কিছু হাবিজাবি ডাটা আসতেছে, তাই না? তার মানে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আমাদের ফিডের লিঙ্ক। এই লিঙ্কের কাজ হচ্ছে, এটা কিভাবে কাজ করে জানার দরকার নাই, এই লিঙ্কের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে তত প্রোডাক্টের ডাটা সে ফেসবুকের কাছে সেন্ড করতে থাকবে। ক্লিয়ার? ওকে। তো আমরা আমাদের ওয়েবসাইট রেডি করছি, এবার ফেসবুক রেডি করতে হবে না? ফেসবুকে ক্যাটালগ তৈরি করার জন্য আপনাকে অল টুলস থেকে কমার্স ম্যানেজারে যেতে হবে। এই যে দেখেন কমার্স ম্যানেজার, দেখছেন? এটা তো আপনারা ফার্স্ট টাইম মেবি দেখতেছেন, এর আগে কমার্স ম্যানেজার কেউ ইউজ করছেন? কমার্স ম্যানেজারে এটা বলার কারণ কি, ফর দ্য ফার্স্ট টাইম যখন আপনি কমার্স ম্যানেজারে আসবেন, এখানে ঠিক একইভাবে প্রথমবার যেরকম বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন, এখানে একটা ফর্ম দিবে রেজিস্ট্রেশন করার জন্য। মেবি আপনার কোম্পানির নাম, ইমেল লিখতে দিবে, ওকে করবেন, তারপরে এরকম চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, না এটা তো আমার মেবি আগে থেকে করা আছে সম্ভবত, আমি আগে রিমুভ করে দিছি। হ্যাঁ, ও আচ্ছা, আপনারও চাই নাই? আচ্ছা, যদি না চাই ভালো, একটা সময় চাইতো, আমার এর আগে বেশ কয়েকটা অ্যাকাউন্টে চাইছে। তো ফেসবুকের ব্যাপার হচ্ছে ওদের সিস্টেম রেগুলারলি চেঞ্জ হয়, যদি চায় ভালো, আর যদি না চায় নাই, ঠিক আছে? মেবি ঝামেলা কমাইছে ফেসবুক। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কি করব, অ্যাড প্রোডাক্টের অপশন আছে, তাই না? এখানে দেখি তো আরো কি কি অপশন আছে। গেট স্টার্টেড, অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, অ্যাড প্রোডাক্ট দিয়ে শুরু, আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। দেখেন ফেসবুকে আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, অথবা এখানে, আচ্ছা আমরা যেটা আসে আগে সেটা দেখি। ক্যাটালগ টাইপ কি আছে? অনলাইন প্রোডাক্ট, লোকাল প্রোডাক্ট, সার্ভিস, অনলাইন প্রোডাক্ট, কারণ এগুলো তো সব অনলাইনে লাইভ প্রোডাক্ট, আমাদের ওয়েবসাইটে লাইভ, তাই না? আচ্ছা, কানেক্ট টু পার্টনার প্ল্যাটফর্ম, এটা ওপেন করে দেখি কি আছে। শপিফাই, ওয়ার্ডপ্রেস, আচ্ছা আপনার পার্টনার প্ল্যাটফর্ম লাগবে না। বিজনেস পোর্টফোলিও, কোন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে সেটা থাকবে, সেটা মাই আব্দুল কাদের। গিভ পিপল অ্যাক্সেস, দরকার নেই। এখানে ক্যাটালগ প্রোডাক্টটা আমি এখানে দিলাম আপাতত টেস্ট প্রোডাক্ট। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। এটার নাম আসলে টেক্সট প্রোডাক্ট না দিয়ে টেস্ট ক্যাটালগ দেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা নতুন একটা ক্যাটালগ ক্রিয়েট করলাম। এবার দেখেন আমাদের কানেক্টিং টু ইভেন্ট ট্র্যাকিং, কোন পিক্সেলের সাথে কানেক্ট হবে সেটা বলতেছে। এখানে আইটি হোস্ট বিডি, এইটার সাথে আমরা কানেকশন করে দিলাম। ফাইন, নিচের দিকে যাই। নেক্সট, কানেক্ট টু এ ডাটা ফিড, ম্যানুয়ালি অ্যাড ইউর প্রোডাক্ট। যদি ম্যানুয়ালি দিই তাহলে কি হবে? ম্যানুয়ালি দিলে একটা একটা প্রোডাক্ট ম্যানুয়ালি আমাকে অ্যাড করতে হবে, কিন্তু আমরা কি সেটা করব? এটা কি মানে প্র্যাকটিক্যালি ওকে? সো আমরা কানেক্ট টু এ ডাটা ফিড, তার ফলে অটোমেটিক প্রোডাক্ট চলে আসবে। এটা আমি ম্যানুয়ালি আপনাদেরকে ইচ্ছা করেই দেখাচ্ছি না, মানে এটা ম্যানুয়ালি আপনার কখনোই কাজেই আসবে না। তো আমাদের ডাটা এখানে কি চাচ্ছে দেখেন তো, এন্টার এ ইউআরএল অফ গুগল শিট অর আপলোড ফ্রম ইউর কম্পিউটার। তো আমরা এখানে কি করবো, এটা লিঙ্ক দিব না? আমাদের ফিডের লিঙ্ক কোনটা? এই যে এটা, যেটা আমরা বানাইছিলাম, তাই না? দিলাম, কপি করে নিছি, কিন্তু কপি করে পেস্ট করলাম, এই যে লিঙ্ক। এরপরে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করছি। এইবার দেখেন কি হয়, কারেন্সি টারেন্সি জিজ্ঞেস করতেছে, কনফার্ম সেটিং, আপনার ক্যাটালগের নামটাকে কনফার্ম করেন। তো কথার কথা আমি এখানে দিলাম টেস্ট ক্যাটালগ, নাম দিলাম, ইউআরএল দেওয়া আছে, কারেন্সি। আমরা যে ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড করতেছি, ওয়েবসাইটের কারেন্সি কি দেয়া? বাংলাদেশি টাকায় দেয়া। সো আমি এখানে বিডিটি দিলাম। আমার ফেসবুক অ্যাকাউন্ট ইউএসডিতে দেয়া, কিন্তু আমার ওয়েবসাইটের প্রোডাক্ট তো বাংলাদেশি টাকায় দেয়া, সব বিডিটিতে দিলাম। ফ্রিকোয়েন্সি, আচ্ছা এইবার দেখেন, এটা হচ্ছে ডাটা ফিড শিডিউল। শিডিউল মানে হচ্ছে কতক্ষণ পর পর সে এটা চেক করবে কোনো প্রোডাক্ট আপডেট হয়েছে কিনা। আওয়ারলি মানে কি, প্রতি ঘন্টায় ঘন্টায় একবার করে চেক করবে। ধরেন দারাজের জন্য এটা ওকে, কারণ দারাজে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়। আপনি আমি হয়তো আমাদের প্রোডাক্ট চেঞ্জ করি না, কিন্তু এমন দারাজের কয়েক লক্ষ সেলার আছে, অনেকেই আছে প্রতি মিনিটেই চেঞ্জ হচ্ছে প্রোডাক্টের প্রাইস, কেউ না কেউ তো চেঞ্জ করতেছে, কারণ দারাজ তো অনেক লক্ষ লক্ষ মানুষ এখানে প্রোডাক্ট সেল করে। তো সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আওয়ারলি রাখতে পারেন এবং কয়টা থেকে শুরু হবে এটা দিতে পারেন। তো যেটা আছে সেটাই, আপলোডে ক্লিক করলাম। এটা খুবই সিম্পল ভাই, জাস্ট 4-5 মিনিটের কাজ। তারপরও আমরা অনেক কথা বলতেছি দেখে মনে হচ্ছে যে অনেক লেন্দি প্রসেস। হয়ে গেছে মেবি।
আমরা এবার দেখি এই যে প্রোডাক্টের সেকশনে ক্লিক করে এই যে দেখেন আমাদের যে 5টা প্রোডাক্ট ছিল 5টা প্রোডাক্ট এখানে চলে আসছে, দেখছেন? এবং এই 5টা প্রোডাক্ট এই যে প্রোডাক্ট এগুলো প্রাইস সহ যে 600 টাকা 999 টাকা, দেখেন একদম হুবহু সেম টু সেম প্রাইস সহ চলে আসবে। এই যে দেখেন 600 টাকা, এখানে আমি ক্লিক করি, এই যে দেখেন এই প্রোডাক্টের ছবি, এটা কোথা থেকে আসছে? আমার ওয়েবসাইট থেকে আসছে। তারপরে এখানে কন্টেন্টের আইডি, টেস্ট ক্যাটালগ, আমরা তো ক্যাটালগের নাম দিয়েছিলাম টেস্ট ক্যাটালগ, এবং এডিট আইটেম যদি আমি ক্লিক করি, আমি চাইলে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের প্রাইস এখান থেকে ম্যানুয়ালি আমি চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু আমি চেঞ্জ করব না। দেখেন প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করা যায়, ডিসক্রিপশন চেঞ্জ করা যায়, ওয়েবসাইটের লিঙ্ক, এই যে এই প্রোডাক্টের ছবিটা, এই যে ট্রিমারটা আপনারা দেখলেন, এই প্রোডাক্টের ছবিটা দিয়ে যখন ফেসবুক কোনো একটা অ্যাড কাউকে দেখাবে, তখন সে কোন লিঙ্ক বসাবে? এই যে দেখেন এখানে লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্কটা যদি আমি ওপেন করি, আপনি দেখবেন এটা আমাদের প্রোডাক্টের লিঙ্ক। এই যে দেখেন এই প্রোডাক্টের লিঙ্ক। তার মানে ফেসবুক যখন অটোমেটিক এই অ্যাডটা ক্রিয়েট করে পাবলিককে দেখাবে, তখন সে যে প্রোডাক্টের যেই লিঙ্ক, সেই ছবি দিয়ে সেই লিঙ্কটা অটোমেটিক বসাবে, যাতে একটাতে ক্লিক করলে আরেক প্রোডাক্টে না চলে যায়। বুঝতে পারছেন? কোনো কঠিন কিছু? আমরা ক্যাটালগ ক্রিয়েট করছি না? এবার দেখেন এই ক্যাটালগ দিয়ে কিভাবে অ্যাড দিতে হয়, খুবই সিম্পল। অ্যাড দেওয়ার জন্য কোথায় যাব? facebook.com/ads manager। এখান থেকে আমরা ক্যাটালগ ক্রিয়েট করছি, মানে যেটার আন্ডারে আমরা যে ধরুন আইটি হোস্ট বিডি, এটাতে চলে যাই, এরপরে ক্রিয়েটে ক্লিক করি, নতুন একটা অ্যাড নেই, ধরেন এঙ্গেজমেন্ট অ্যাড, না সেলস অ্যাড নিতে হবে, সেলস অ্যাড নেই, এঙ্গেজমেন্টও মেবি দেওয়া যায়, তারপর সেলস দিয়ে শুরু করতেছি, যেহেতু ক্যাটালগ অ্যাড মূলত সেলসের জন্যই। আমরা এখানে যাই, এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড দরকার নাই, আমরা অ্যাডভান্টেজ প্লাস রাখবো না। এখানে কোথাও না কোথাও একটা ক্যাটালগ দেওয়ার অপশন পাবেন। আমি নেক্সটে যাই, দ্বিতীয় ধাপেও না, হোপফুলি তৃতীয় ধাপে, কারণ তৃতীয় ধাপে আমাদের অ্যাড বানাইতে হয়, সো দ্যাটস ওয়াই তৃতীয় ধাপে মেবি ক্যাটালগ দেওয়ার চান্স আছে। আমি এখানে দেখতেছি, খুঁজে না পেলে ক্যাটালগ লিখে সার্চ করবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা পেজটা চেঞ্জ করে নিই, কারণ আমরা তো এই পেজ থেকে আমরা অ্যাড রান করবো না, আমাদের এই আইটি হোস্টের জন্য যে আইটি বাড়ির পেজ আছে সেখান থেকে রান করব। সো আমি আমাদের পেজটাকে চেঞ্জ করলাম, যদি এটা জরুরি না। আচ্ছা, এই যে দেখেন অ্যাড সেট আপ, ক্রিয়েটেড না, এক্সিস্টিং হাফ মক আপ, এখানে কোথাও না কোথাও ক্যাটালগের অপশন অবশ্যই আছে। প্রথম ধাপেই, প্রথম স্টেপেই। আচ্ছা, প্রথম ধাপে দেখি তো আমাদের মেবি, আচ্ছা না, ওটা তো অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ। আচ্ছা, এটা আমরা অন করে দেখি। ও আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ক্যাটালগ সিলেক্ট করা যায়। এই যে দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, এটা আমরা অন করলাম। এই যে আমরা যে একটু আগে টেস্ট ক্যাটালগ বানাইছি, সেই টেস্ট প্রোডাক্ট, টেস্ট ক্যাটালগ, আমরা দুইটার যে কোনো একটা পিক করে দিলে, ধরেন এই যে এই টেস্ট ক্যাটালগের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে, আমি 3 নম্বর ধাপে চলে যাই। এই যে দেখেন, না, এটা আমাদের আরেকটা ক্যাটালগ বানানো ছিল অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে। আমাদের এই ক্যাটালগের নাম কিন্তু টেস্ট প্রোডাক্ট ছিল, শুরুতে যে আমরা টেস্ট প্রোডাক্ট দিয়েছিলাম, আমি বলছিলাম যে নাম ভুল দিছি। এই যে দেখেন, এই জিনিস সাধারণত আমাদের ছোটখাটো কোম্পানির জন্য না, তারপর আমরা দেখাচ্ছি এই জিনিস হচ্ছে দারাজ বা এই টাইপের বিগ ব্র্যান্ডের জন্য, যাদের লক্ষ লক্ষ মানুষ যাদের ওয়েবসাইট ভিজিট করে। আমাদের প্রোডাক্টই থাকবে 10টা, এটার জন্য আর কি ক্যাটালগ অ্যাড বানাবেন? ওই দেখেন লোডই হইতেছে না, দেখছেন পরিস্থিতি? দেখি অ্যাডভান্স প্রিভিউতে দিয়ে কি হয়। ফেসবুকে সার্ভার মাঝে মাঝে ডিস্টার্ব করে, ভালোই ডিস্টার্ব করে। গত 2-3 দিন ধরে আমার ইনবক্স ভালো মতো লোড হচ্ছে না, মেসেঞ্জারে কিছু পার্ট লোড হয়, কিছু পার্ট লোড হয় না, এইভাবেই চলতেছে অবস্থা। আপনাদের কেউ মেসেঞ্জারে প্রবলেম পাচ্ছেন গত কয়েকদিন ধরে? আচ্ছা, যাই হোক, এই যে আমরা যে ডান দিকে যে সেকশনটা দেখতেছি এই ক্যাটালগে, এইখানে মূলত একটা দেখাবে। মেবি নতুন ক্যাটালগ বানানো হয়েছে, এই জন্য এমনও হইতে পারে। আমি আমাদের পুরাতন বানানো কোনো একটা ক্যাটালগ দিই, তাহলে সহজ হবে। আমরা পুরাতন বানানো একটা ক্যাটালগ দিলাম। সম্ভবত ফেসবুক এখনো ডাটাগুলো প্রসেস করতে পারে নাই প্রপারলি, নতুন ক্যাটালগ হওয়ার কারণে। এই যে দেখেন আমাদের আগে একটা পুরাতন বানানো ক্যাটালগ ছিল, সেই ক্যাটালগ অ্যাড দিয়ে দিলাম। এইবার বাম দিকে আমি যদি কোনো কিছু লিখে দেই, এখানে এই যে ওয়েবসাইট ইউআরএল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যদি এখানে বাম দিকে লেখার কোনো অপশন আছে, এই যে প্রাইমারি টেক্সটটা যদি হাবিজাবি কিছু একটা লিখে দেই, যেমন ধরেন এখানে লিখে দিলাম যে শপিং করুন দারাজ থেকে, দাজা থেকে, হোয়াটএভার,
যে ঠিক আছে, আমরা যদি লিখে দিই তাহলে কি হবে বলো তো, আমাদের ক্যাটালগ অ্যাডের উপরে এই লেখাটা চলে আসবে এবং এই প্রোডাক্টগুলো কোথা থেকে আসবে? ওয়েবসাইট থেকে। এখন কি আমাদের সকল কাস্টমারকে কি এই সব প্রোডাক্ট দেখাইতে থাকবে? না, যেই প্রোডাক্ট আমার ওয়েবসাইট থেকে দেখে গেছে তার সামনে এই অ্যাড আসবে এবং তাকে ওই প্রোডাক্টটা শুরুতে দেখাবে। ওই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, সে ওই লিঙ্কে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে, ওয়েবসাইটের ওই প্রোডাক্টের লিঙ্কে চলে যাবে। বুঝতে পারছেন? যে আমার ওয়েবসাইটে ঢোকা নাই তার কাছে কি এই অ্যাড দেখাবে? আবার জিজ্ঞেস করতেছে, যে আমার ওয়েবসাইটে ঢোকা নাই তার কাছে কি এই অ্যাড দেখাবে? দেখাবে না। তার মানে ক্যাটালগ অ্যাড সারা বছর চলতে থাকবে, সবাইকে দেখাইতে থাকবে, এই টাইপের অ্যাড না। ক্যাটালগ অ্যাড হচ্ছে যে আপনার ওয়েবসাইটে ঢুকছে, যে আপনার প্রোডাক্ট দেখছে, কেবল তার কাছেই অ্যাড দেখাবে। তার মানে আপনার ওয়েবসাইটে যদি ঢুকেই 200 মানুষ এক মাসে, ঢুকেই যদি 1000 মানুষ এক মাসে, তাহলে ক্যাটালগ অ্যাডের পিছনে টাকা খরচ করা লস। কারণ ওই 1000 ব্যক্তির কাছে ফেসবুক আপনার অ্যাড দেখাইতেও পারে, নাও দেখাইতে পারে, ঠিক নেই। কিন্তু দারাজের মতো যদি হয়, আপনার ওয়েবসাইটে প্রতি মাসে 20 লাখ লোক ঢুকে, 50 লাখ লোক ঢুকে, তখন প্রতিদিন ক্যাটালগ অ্যাডের পিছনে $10 $20 খরচ করাটা ওকে। তখন ফেসবুক একটা নির্দিষ্ট মানুষকে, অনেক মানুষকে এই অ্যাডগুলো দেখানোর সুযোগ পায়। ঠিক আছে, তো এই হচ্ছে ক্যাটালগ অ্যাড। ইম্পর্টেন্ট তেমন কিছু এখনো না, বাট জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো এই আর কি। এবার আপনাদের কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন, রেকর্ডিং দিয়ে দেই। আর